ছোট্টবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল বড় হয়ে প্রবাসী স্বামীকে বিয়ে করব। আমি যখন পড়াশোনা শেষ করলাম আমার ইচ্ছে ঠিকই পূরণ হল। বাঙালি মেয়েদের প্রত্যেকটা বাবা মা সাধারণত ইন্টার পর্যন্ত লেখাপড়া করায়, তারপর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার বেলায়ও তাই হয়েছিল। আমি ইন্টার পাস করার পর প্রবাসী স্বামী খুঁজে দেখে বিয়েশাদী দিয়ে দিল। আমার বাবা মার অর্থসম্পদ বেশ ছিল, কিন্তু তারা অন্য চিন্তা না করে আমার ইচ্ছাটাকে তারা প্রাধান্য দিল। ওই যে আমার ইচ্ছে ছিল একটা প্রবাসী স্বামীকে বিয়ে করব, ঠিক তারা সেটাই করল। যাই হোক, আমার স্বামী ইতালিতে থাকত। দেশে আসার পর তার সাথে আমার বিয়ে হয়। ওই সংসারে যাওয়ার পর দেখি শ্বশুর শাশুড়ি দুজনেই বেঁচে আছে। কিন্তু আমার বিয়ের ঠিক ৩ বছর পরে আমার শাশুড়িটা মারা যায়। আর স্বামী আমাকে বিয়ের ঠিক ৩ থেকে ৪ মাস পরেই আমাকে রেখে প্রবাসী আবারও চলে যায়। সে ছুটিতে আসছিল। বাড়িতে শুধু থাকি শ্বশুর আর আমি। শ্বশুরের আমার স্বামী ছাড়া আর কোনো সন্তানাদি ছিল না। একমাত্র তার একটাই সন্তান, সেটা আমার স্বামী। তাও আবার সে দেশ ছেড়ে বিদেশে থাকে। নতুন বিয়ের স্বাদ ভালো করে না বুঝতেই স্বামী আবারও বিদেশে চলে গেল আমাকে রেখে। আমি শ্বশুরকে ঠিকঠাক মতো সেবা যত্ন করতে লাগলাম, বাড়িতেই থাকলাম। তখন মনের মধ্যে খুব রাগ হতো। মনে হতো অবিবাহিত জীবনে কেন এরকম ইচ্ছা পোষণ করলাম বাবা মায়ের কাছে যে প্রবাসী স্বামীকে বিয়ে করব। কিন্তু এখন বুঝতে পারছি প্রবাসী স্বামীকে বিয়ে করলে একটা মেয়েকে যুগের পর যুগ এভাবেই একা থাকতে হয়। স্বামীর টাকা পয়সা সবকিছু মিলে বিলাসিতার জীবন ভালোভাবে অনুভব করা যায়, উপভোগ করা যায়। কিন্তু স্বামীকে সবসময় চাইলেও কাছে পাওয়া যায় না। এই কষ্টটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। যাই হোক, অনেক কষ্টের মধ্যেই আমার দিন কাটছে। এদিকে আমার জীবন, যৌবন, চেহারা আসলে বুঝতেই তো পারছ, কোনো কিছুই কম ছিল না। আমি এরকম আগে পরে থেকে এরকম, লেখাপড়া জীবন থেকে আমি এরকম হাতে পায়ে ভরা, উঁচু লম্বা হষ্টপুষ্ট। কিন্তু আমার দেখলে বোঝা যায় না, মনে হয় আমার অনেক বয়স। কিন্তু আমার ওইরকম বয়সটাও না। শ্বশুরের আবার বদ অভ্যাস ছিল। শাশুড়ি মারা যাওয়ার পরও আমার স্মার্ট শ্বশুর সবসময় এদিক সেদিক যেত। আমি এটা পরে বুঝতে পারলাম। প্রথমে সে আমার কাছে খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ সেজেছিল, আস্তে আস্তে তার মুখোশটা আমার কাছে খুলে গেল। অর্থাৎ আমি জানতে পারি সে তার বন্ধুদের সাথে ওই বয়সে সে পল্লীতে, বিভিন্ন আবাসিক হোটেলে এই সমস্ত জায়গায় সে যেত। তা নিজের প্রয়োজন মিটাতে। ওই যে আমার শাশুড়ি বেঁচে নেই, এটা আমি বুঝতে পারি। এদিকে তার ছেলে বিদেশ থেকে আমাকে ফোন করে বলে যে, তুমি আমার বাবাকে কোনো কিছুতেই কষ্ট দিও না। যেহেতু তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে এখন বড় একা, তার আর কোনো সন্তানাদি নেই। আর টাকা পয়সা যখন যা লাগে বাবাকে দিবে, বাবা যেন কোনো কিছুতেই কষ্টে না থাকে। আমি ঠিক তাই করতাম। কিন্তু টাকা পয়সা তার চাওয়ার লিমিট এতটাই বেড়ে গেল যে যখনই টাকা চায় ৫,০০০ টাকা দিতে হবে, আর ৫,০০০ টাকা দিলে সে ২ দিন ৩ দিন বাড়িতে আর থাকে না। সোজা ওই সমস্ত জায়গায় তার প্রয়োজন মেটানোর জন্য চলে যায়। ওই যে শাশুড়ি নেই, এটা যখন আমি ক্লিয়ার বুঝে গেলাম, তখন আমি চিন্তা করলাম যে এই পথ থেকে কি করে তাকে আমি ফেরাব, আর আমি কি করে তাকে বলবো। আর এমন কথা, এমন সে কার্যকলাপ সে শুরু করছে, যে কথাটা কোনো মানুষকে বলা যাবে না, তাহলে মান সম্মান যাবে। এই ভেবে চিন্তা করলাম যে যে কোনোভাবেই হোক তাকে আটকাতেই হবে। তারপর সে হঠাৎ করে একদিন আমার কাছে বলছে, বৌমার টাকা দিতে হবে, আমার একটু টাকার প্রয়োজন। যেন ১৫ দিন ২০ দিন পর পরই তার টাকা লাগে। তো আমি টাকাটা দেব ঠিকই, কিন্তু তাকে একটা হঠাৎ করে প্রশ্ন জিজ্ঞেস করলাম। বললাম, বাবা, আপনার ১৫ দিন ২০ দিন পর পর ৫,০০০ করে টাকা হাতখরচ নিতে হয়। তাছাড়া তো এমনি খুচরা ২-৫ টাকা আমি তো সবসময় দিই আপনাকে। না করি না, আজও না বলছি না। কিন্তু একটা কথার উত্তর দেন তো, আপনি টাকা হাতে পাওয়ার পরে ২ দিন ৫ দিন কোথায় হারিয়ে যান? কোথায় যান আপনি? তখন শ্বশুর আমাকে বলে, কোথায় আর যাব, তুমি বোঝো না আমি কোথায় যাই। আমি বললাম, তো এত যদি এদিক ওদিক যেতে হয় শাশুড়ি না থাকার কারণে, এতই যদি আপনার দরকার হয়, তাহলে আপনি বিয়ে করলেই তো পারেন। এখনও তো আপনার শক্তি কমে যায়নি, ভালোই স্মার্ট আছেন, শক্ত আছেন। তো এভাবে কতদিন চলবে? যদি আপনার ছেলের এর টাকা পয়সা ইনকাম না থাকতো, তাহলে কি করতেন? তখন শ্বশুর উত্তর দিল, বৌমা শোনো, তুমি যাই বলো না বলো, এই টাকা পয়সা তোমার কাছ থেকে নিচ্ছি, আমি আমার প্রয়োজন মিটিয়ে চলে আসছি। ব্যাস, ভালো আছি। কিন্তু আমি যদি বিয়ে শাদী করি, আজকে এই সংসারে তোমার আর আমার মধ্যে সুসম্পর্ক আছে।
শ্বশুর এবং পুত্রবধূর এই সম্পর্কটা কিন্তু থাকত না। কারণ তোমার নতুন শাশুড়িকে আনলে সে যদি মানুষের বাচ্চা না হয়, সে যদি অমানুষ হয় বা তোমার সাথে গালাগালি বা অন্যরকম ব্যবহার করে, তাহলে আমার ছেলের কাছ থেকে আজকে যতটুকু ভালোবাসি পাচ্ছি, এখন এই ভালোবাসাটুকু আর থাকবে না। ছেলে আমাকে টাকা পয়সা দিয়ে আর কখনই সহযোগিতা করবে না। আমি তখন বললাম, হ্যাঁ, এটা ঠিক আছে, তাই বলে কি আপনি এই পথ বেছে নেবেন? এটা ছাড়া কি আর অন্য কোনো পথ ছিল না? শ্বশুর তখন বলে, কি এমন পথ আছে আর আমি করবইটা কি? আরে বাবা, তোমার তো ভরসা আছে। আজকে তোমার স্বামী নেই, তা ঠিকই হয়েছে, কিন্তু বিদেশ থেকে তোমার স্বামী ঠিক 5 বছর পরে ফিরে আসবে। এটা তোমার বড় আশা আছে। কিন্তু আমার কি এরকম কোনো আশা আছে যে 2 বছর 5 বছর পরে হোক আমার বউ বাড়িতে আসবে? আমার তো আগে পিছে আর এখন কেউ নেই। তাই আমি বাধ্য হয়ে এদিক ওদিক যাই। প্রয়োজন একটু কম কম যাব, তুমি যদি এত করে বলছো। আমি বললাম যে না, একদমই যাওয়া যাবে না। আপনি যাবেন কেন? আমি এই যে বাড়িতে এভাবে দিনের পর দিন পড়ে থাকি, আর আপনার বাইরে গিয়ে এগুলো করেন? আমি থাকতে পারলে আপনি পারবেন না কেন? আমি যদি 5 বছর আপনার ছেলের জন্য অপেক্ষা করি, আপনিও অপেক্ষা করেন। আপনার ছেলে যখন বাড়িতে আসবে, তখন আপনার যেখানে যাওয়ার দরকার হয় সেখানে আপনি যাবেন। আমি একটা মেয়ে মানুষ, আমি তো স্বামী ছাড়া থাকছি, তো আপনি পারবেন না কেন? এটা কেমন কথা? আপনার কি সব কিছু বের হয়ে যাচ্ছে? যখন শ্বশুর বলল, না না, সবাই পারে না, কারণ যন্ত্রণা কম, আবার কারো একটু বেশি লাগেও। ঠিক আমার বেলা এটাই, আমার একটু বেশি লাগে। আমি যদিও তোমার বাবার বয়সী, তবুও আমার একটু বেশি লাগে। এজন্য আমি থাকতে পারি না। আমার সবসময় এদিক ওদিক একটু যেতে ইচ্ছে করে। তুমি আমাকে বাধা দিও না, তোমার শ্বশুরের সেবা যত্ন করার দরকার, এটাই করবে। চুপচাপ থাকো, কাউকে কিছু বলার দরকার নেই। আমি তখন চিন্তা করলাম, শ্বশুর তো আমার কথা মানছেই না, তাকে তো আটকাতেই হবে। তাহলে এখন আমি কি করব? এটা ভেবে মনে মনে প্ল্যান করলাম, না, দেখি, আমি একটু চেষ্টা করে দেখি তাকে এই সমস্ত পথ থেকে ফেরানো যায় কিনা। ঘরের মানুষ ঘরে বসুক না কেন? আমিও তো কষ্টের মধ্যে থাকি। আহারে, আমার স্বামীটা, সে 3 মাসের বুকে রেখে বিদেশে চলে গেছে। এখন 2 বছর অতিবাহিত হয়ে গেল। আমি কখনো এটা উপলব্ধি করতে পারিনি। সে তো বিদেশে বসেই ভিডিও কল দিয়ে হাতের কাজ সেরে ফেলে। কিন্তু আমি কোথায় যাব? আমার তো জ্বালা যন্ত্রণা বেড়েই যায়, কমে তো না। কি করে এটাকে নিবারণ করব? এটা তো কখনো উপলব্ধি করেনি। মান সম্মানের ভয়ে কাউকে বলিনি। আর এরকম শ্বশুর ঘরে থাকতে আমি কেন এভাবে আছি? আর তাকেও তো আটকাতে হবে। তা না হলে তো দিনের পর দিন টাকা পয়সা নিব, আর ছেলে ওদিকে কামাই করবে, বাপের দিকে ধ্বংস করবে। না, এটা আটকাতে হবে। এই ভেবে প্ল্যান করলাম যে দেখি বেটা তোকে আমার ফাঁদে আটকাতে পারি কিনা। এই ভেবে চুপচাপ একটা বুদ্ধি করলাম রাতে, যে কালকে থেকে আমি যখনই ও বেটা বাড়ির মধ্যে আইসে ঘোরাঘুরি করবে, খেতে দেব, গায়ে উপরে কাপড় রাখব না, বুকের উপরে ওড়না রাখব না। আমার লোস্টসে আপেল দুটো তার সামনে একটু করে ডিজাইন করব। দেখি তার চোখটা পড়ে নাকি, তার ভঙ্গিমাটা কেমন হয়, রিয়াকশনটা কেমন আসে। আর যখন আমি একটু ঘরবাড়ি বা উঠোন ঝাড়ু দেব, তখন প্রয়োজন হলে তার সামনে একটু উতলা করেই দেব, দেখি তার চোখটা কোন দিকে যায়। যাই হোক, তাকে আমি বিভিন্ন পন্থায় আটকানোর চেষ্টা করব। এই ভেবে আমার অভিযান শুরু হলো পরের দিন সকাল থেকে। তার সামনে যাই, আমি দিতে যাই, বুকের উপরে কাপড় থাকে না, আমার নাভিটা আগলা থাকে। মেদযুক্ত কোমর একটু আলগা করে ভাঁজ পরা কোমরটা তার সামনে একটু ডিজাইন করে আসি, অ্যাড করে আসি। সে মাঝে মধ্যে একটু উড়ু উড়ু করে তাকায়। এটা আমি বুঝতে পারি। আমার গোসলখানার দরজাটা ভাঙা ছিল, একটা কাপড় ফেলে দিয়ে আমি অমনি গোসল করতাম। কিন্তু তাকে ইমপ্রেস করার জন্য, তাকে একটু বোঝানোর জন্য, সেদিন থেকে আর দুপুর যখন স্নান করতে যেতাম, গোসলখানার দরজার উপরে আর কাপড় মেলে দিতাম না। বাড়িতে শুধু গেটটা লাগানো থাকত। বাড়ির মধ্যে শ্বশুর ছাড়াটা কেউ থাকত না। আমি ওভাবেই ভেজা গায়ে গোসল করে, যে কোনো মুহূর্তে হুটহাট করে একটা কথার ওছিলা করে তার সামনে চলে আসতাম, এই নাদুস নুদুস বডিটা নিয়ে। সে আমার দিকে হেলফেল করে এক নজরে তাকিয়ে থাকত। আমি একটু মাজা এদিক ওদিক দুলিয়ে হাঁটাচলা করতাম ইচ্ছে করে, দেখি তাকে আটকানো যায় কিনা। বহু রকম ভাবে তাকে করার চেষ্টা করছি। আমি তার সামনে যখন প্লেটে ভাত নিয়ে তার সামনে দিতে যাই, তখন কখনোই আমার সামনের কাপড়টা থাকত না। আমার ঠ্যাঙের চাপ লেগে বলটা সুন্দর করে ভেসে ওঠে, তার দিকে তাকিয়ে থাকত।
উনি আরে আরে আমার দিকে তাকিয়ে থাকত। মুচকি হেসেও দিত, বুঝতে পারতাম। কিন্তু কখনো বলেনি যে, বৌমা তোমার চলাফেরা এমন হয়ে গেছে কেন? তুমি এভাবে আমার সামনে চলে আসো, তোমার লজ্জা করে না? সে যদি ভালো হতো, ভালো মনে করত, তাহলে কিন্তু আমাকে একটু নিষেধ করার চেষ্টা করত। কোনোদিন সে তাও করল না। একটা সপ্তাহ আমি এইভাবে চলতে লাগলাম। আমি যেন হঠাৎ করে ভিজা গায়ে, হুট করে আলগা গায়ে তার সামনে হাজির হয়ে যাই। হঠাৎ একদিনকে দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল, বিদ্যুৎ চলে গেছে। উপরের পাখাটা ঘুরছে না। আমি হাত পাখা হাতে নিয়ে ঘরের মধ্যে দরজা একটু আলগা রেখে যাতে বাতাস আসে, শুয়ে আছি ভর দুপুরবেলা। শ্বশুর বাইরে থেকে ঠিক ওই সময়ে তার কাঁধের উপর একটা তোয়ালে ভেড়ানো ছিল, এসে আমাকে বলছে, বৌমা, তুমি কোথায়? আমি উত্তর দিচ্ছিলাম না। আমি হাত পাখায় বারবার গরমে অতিষ্ঠ লাগছিল, বাতাস করছিলাম নিজের গায়ে। আর এদিকে আমার ঠ্যাঙের উপর অবধি কাপড়টা একটু উঠে গেছিল, আমি বুঝতে পারিনি। আর গায়ের উপরে বেশি কিছু ছিল না। যাই হোক, শ্বশুর বারান্দায় দাঁড়িয়ে বলছে, বৌমা, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাওনি? আমি তখন ওই অবস্থায় উঠে বসছি। গায়ের কাপড় ঠিক ছিল না, যেন একটু ওদলা অবস্থায়। শ্বশুর যেন হেলফেল করে তাকিয়ে আছে আর বলছে, তোমাকে ডাকছি, তুমি শুনতে পাওনি? আমি তখন তাকে দেখে বলছি, আমি এখন পাখার বাতাস নিচ্ছিলাম তো, আমি বুঝতে পারিনি কি হয়েছে বাবা। তখন বাবা বলছে, কি হয়েছে মানে? আমি বাইরে থেকে আসলাম, কারেন্টও নেই। পানি তুলে দাও এক বালতি, আমি গোসল করব। আমি বললাম, ঠিক আছে, কারেন্ট তো নেই, এখন তো মোটর চালু দিলে পানি উঠবে না। আপনি অপেক্ষা করেন, আমি গিয়ে পানিটা উঠায় দিচ্ছি। আমাকে বলছে, তুমি কি গোসল করছো? আমি বললাম যে না, আমি কারেন্টের অপেক্ষায় আছি, কারেন্ট আসলেই গোসল করব। তো বলছে, তাহলে থাক, পানি ওঠানোর দরকার নেই, আমিও একসাথে গোসল করব। কারেন্টটা আসুক। আমি বললাম, ঠিক আছে, একসাথে গোসল করবেন মানে? আমি যেন কথা ইচ্ছে করে বাড়িয়ে নিলাম। তখন শ্বশুর দরজায় দাঁড়িয়ে আছে আর বলছে, না, তেমন কিছু না, আমি এমনিতেই বলছি। তখন শ্বশুর আমাকে বলছি যে, আমার ভীষণ গরম লাগছে, আমি বাইরে রোদ থেকে আসছি, তো একটু বাতাস করো মাথার উপরে। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি এসে ফ্লোরে বসে পড়ুন। সে ফ্লোরে বসে পড়ল, গামছাটা তার ঘাড়ের উপরে ছিল। আমি গামছাটা সরিয়ে তাকে সুন্দর করে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলাম। বাতাস করতে করতে তার গাটা জুড়িয়ে গেল। এর ফাঁকে উনি আমাকে বলে উঠল, বৌমা, তুমি সেদিন আমাকে বারবার নিষেধ করছিলে যে টাকা পয়সা আমি নিয়ে কেন এত খরচ করি, আমি বাইরে কেন বাইজিখানা, পল্লীতে, আবাসিক হোটেলে এই সমস্ত মেয়েদের কাছে যাই। তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো, কিন্তু ওভাবে কি হয়? আমার প্রয়োজন হলে তো আমি যাবেই। যেহেতু তোমার শাশুড়ি বেঁচে নেই, তুমি নিজের যোগ্যতায় আমাকে আটকাতে পারো না। মানে আমার যেটা প্রয়োজন সেটা হলেই তো আমি ওখানে যেতে পারি না, যাওয়ার প্রয়োজনও তো হয় না। আর তোমার কাছ থেকে মাসের পর মাস এত টাকাও আমি নিতাম না। তখন আমি বললাম, ও তার মানে আপনার এই প্রয়োজনে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে শেষ করেন? তো বাড়িতে আমিও তো এভাবে পড়ে আছি। আপনার ছেলের সবে সেই 5 বছর পূরণ হবে, তারপর সে বিদেশ থেকে বাড়িতে আসবে। অতদিন আমি তো এভাবেই থাকি, আমি একটা মেয়ে মানুষ। আপনার মনে ইচ্ছে হলেই চট করে একটা কাজ সেরে আসেন। আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না। অনেক কষ্ট সহ্য করে স্বামীর সংসারে থাকতে হয়, বাবা মা আমাকে এটাই শিখিয়েছে। কিন্তু তবুও পারছি না বাবা। ছোটবেলার সেই যুবতী বয়স থেকে আমার ইচ্ছে ছিল যে আমি প্রবাসী স্বামীকে বিয়ে করব। কেন যে করব, এর মধ্যে কি সুখ ছিল সেটা আমি তখন বুঝিনি। যদি আজকের মতো এটা আমি বুঝতে পারতাম, কখনোই আপনার ছেলের সাথে আমার বিয়ে হতো না। আজকে যেহেতু আমার ইচ্ছাটা পোষণ করে বাবা মা আমাকে প্রবাসী ছেলের সাথেই বিয়ে দিয়েছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি জীবনের যৌবনের কি জ্বালা, স্বামীকে হারানো আর বিয়ের পরে স্বামীকে দূরে রাখা যে কতটা কষ্ট একটা মেয়ের জীবনে, এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু কিছু বলতে পারছি না। কাকে দায়ী করব? নিজের ইচ্ছা তো এটা করছি আমি। যাই হোক, কপালের দোষা। স্বামী ফিরে আসলে চাতকের মতো চেয়ে আছি। সেদিনই আশাটা পূর্ণ হবে। সেদিন একটু স্বামী সুখ, ভালোবাসা অনুভব করতে পারব। তাছাড়া আমি একটা জোয়ান মেয়ে, আমার কি নেই? আমারও তো কষ্ট হয় মাঝে মধ্যে গু। রাত আসলে আপনার ছেলে যা শুরু করে, যে সমস্ত কথা মোবাইলে বলে, যা আপনাকে বলার মতো না, এমন কিছু কথা বলে আমি যন্ত্রণায় ছটফট করি। অথচ আপনার ছেলে সে হাতের কাজ করে ওখান থেকে বেঁচে যায়। কিন্তু আমি কি করব? আমার তো মনটা চাঙ্গা হয়ে যায়, অথচ মনটা ঠান্ডা করার কোনো মানুষ নেই। আর এদিকে আপনি
তার দেওয়া টাকা নিয়ে নিজের প্রয়োজনটা মিটিয়ে চলে আসতেছেন। আমার দিকে আপনি একটু খেয়াল করে দেখেছেন কি অবস্থাটা আমার? এমন তো না যে বাড়ি ভরা লোকজন, আপনি কোনো সময় সুযোগ পাচ্ছেন না আমার সাথে কথা বলার। তাও তো না। আমাদের আধা পাকা গেটওয়ালা একটা বাড়ি। বাড়ির মধ্যে হুটহাট করে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আর আপনার মতো মানুষ যার এত প্রয়োজন হয়, যখন তখন এদিক সেদিকে যাওয়া লাগে, আর তার সংসারে আমার মতো এরকম খাসির মতো একটা মেয়ে থাকতে। হায় রে কপাল, এটা আপনার কপাল পোড়া। এটা আপনার ব্যর্থতা, আমার না। শ্বশুরকে এই কথা বলার পরে শ্বশুর তখন হেসে বলল, তা আমি কোনো মুখে তোমাকে বলবো? আমি কি জানি আমার মতো তুমি এতটা কষ্টে, এতটা যন্ত্রণায় আছো? তাই যদি হতো তাহলে তো দুমন এক জায়গা করলেই সব সমাধান হয়ে যেত। আমি বললাম, তা বসে আছেন কেন? স্নান করতে যাবেন বলে একসাথে স্নান করব, এই কথা বলতে শ্বশুর আমাকে উঠে বসছে। দেখি কি অবস্থা। আমি ইচ্ছে করেই হয়তো গায়ের কাপড়টা ফেলে দিয়েছিলাম। একটা ব্লাউজ পরা ছিল, উপরে একটা বোতাম তবুও ছাড়া ছিল। বাইরের উরু সবকিছু যেন সামনে ভেসে উঠছিল। সেই অবস্থায় দেখে আর আমার গর্তযুক্ত নাভি এবং আমার সমস্ত কিছু তস্টসে এরকম কিছু সামনের থেকে দেখে হুট করে আমাকে বুকে জড়িয়ে ধরল। আমি বললাম যে, ছাড়েন তো, আপনার লজ্জা করে না? শ্বশুর হয়ে এরকম আচরণ করছেন আমাকে বলে আমি কতদিন মেয়েকে আদর করি না। আমি আমার মেয়ের মতো করে তোমাকে আদর করব, এ বলে যেন উনি অভিনয় করে মাথায় হাত বোলায়, কত সুন্দর করে এ গালে ও গালে, এর চলে ও চলে চুমো দেয়। আর এদিকে পিঠে হাত বোলায়, এদিকে ওদিকে হাত বোলায়, তার হাতটা এদিক ওদিক যায়। আমি বুঝতে পারেছি। অনেকদিন বাদে তো এরকম স্পর্শে আমি যা পুরো কাতর হয়ে গেছি। গাটা শিহরণে জেগে উঠছে, পুরো ঝমঝম করছে। আমি তার হাত থেকে ছোটানোর অভিনয় করলাম। বললাম, ছাড়েন তো, আমার ভীষণ গরম পাচ্ছে। একদম কারেন্ট চলে গেছে, পাখাটা ঘুরছে না। সেই হাত পাখা দিয়ে কখন থেকে নিজের গায়ের উপরে বাতাস নিচ্ছে। একটু মোটা মানুষ তো, অনেক চর্বি, কি করব? এই কথা বলতে শ্বশুর আমার হাত থেকে পাখাটা নিয়ে আমার পুরো গায়ের উপরে বাতাস করতে লাগল। আর বাতাসের ধাক্কায় যেন আমার যতটুকু গায়ের উপরে কাপড় চোপড় ছিল সেটাও যেন সরে গিয়ে সব কিছু যেন তার সামনে উন্মুক্ত হয়ে গেল। সে একটু পরে যেন দরজাটা খট করে লাগিয়ে দিল। দিয়ে সে এমন আচরণ করল আমার সাথে, মানে পুরো 1 ঘন্টা। আসলে তার ছেলে কখনো এরকম আচরণ করেনি আমার সাথে। আমি মোটা মানুষ তো, একদম চুলগুলো আওলা ঝাওলা ঘেমে গেছি। কি বলবো তোমাদের? সে মেয়ের মতো করে আমাকে নাকি আদর আপ্যায়ন করছে। খাটটা পুরো নড়বড়ে ছিল। একদম খাটের আওয়াজ মনে হচ্ছে 3 বাড়ি পরে চলে যাবে। ঘ্যাকর ঘোকর যা হোক। তারপরে কাজ যখন হলো, সে সোজা ঘেমে চুরে বের হয়ে বলছে, আজকের থেকে বেঁচে গেলাম। আর কোন দিনও তোমার কাছ থেকে হাত পেতে এত টাকা চেয়ে আমি কখনো কোনো পল্লীতে যাব না। বাইরে আর কোনো বন্ধুদের সাথে আড্ডাও দিব না। এখন তো আমার সব সমাধান বাড়িতেই আছে। এতদিনেই আমি বুঝতে না পেরে এত টাকা নষ্ট করে ফেলছি। বৌমা, তুমি চিন্তা করো না। ছেলে যতদিন বিদেশে থাকে অতটা দিন আমি তোমাকে এভাবে হেল্প করব। আমার মনটা ভরে গেছে। আমার মনের কষ্ট টাকায় দিয়েও আসলে সম্পূর্ণ নিবারণ হয় না, যতটা সময় তুমি আমাকে সহ্য করে আমার সব কিছু আমাকে এতটা সুখী করেছ। আমি বললাম, বাবা, তো আপনার যেহেতু আজকে চোখ খুলে গেছে, আপনি কথার কথা বলছেন নাকি সত্যি বলছেন? প্রতিনিয়ত আপনি আমাকে এভাবে একটু আদর ভালোবাসা দেবেন তো মেয়ের মতো করে? যখনই যেখান থেকে আসেন না কেন, একটু মাথায় হাত বোলালে একটু আদর করবেন, তাহলে আমার মনটা হালকা হয়ে যায়। দেখেন না, আমি বাবা মাকে ছেড়ে আপনার সংসারে স্বামীর একটু ভালোবাসা পাবো সেই কোনো বছরে। সেই আশায় দিনের পর দিন পড়ে আছি। সব ছেড়ে আসছি, বাবা মাকে কখনো বলতে পারি না যে আমার স্বামী প্রবাসে দিনের পর দিন আমারে ফেলে চলে গেছে। আসে না কেন? ওই যে আমার ইচ্ছে তো। আমি আপনার বাড়িতে আসছি। আমার প্রবাসে স্বামী লাগবে, আগে বলছিলাম। আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর আজকে আপনার সহযোগিতা আমার নীতি হচ্ছে, এটা বাধ্য হয়ে। আমি তো আর পারছি না থাকতে। কারণ জীবন যৌবন থেকে একটি মিনিট ফুরিয়ে গেলে তা কখনো আর ফেরত আসে না। আমার স্বামী যদি 10 বছর বিদেশ করে, খুব বেশি হলে তার একটা 5 বছর পরে 3 মাসের ছুটি থাকে, তাহলে 3 মাস আর 3 মাস, এই 10 বছরের মধ্যে 6টা মাসের সময় আমাকে দিতে পারবে। তার মানে প্রায় 1 যুগ। এই 1 যুগের মধ্যে আমার জীবন যৌবন থেকে যে দিনগুলো মাইনাস হয়ে যাবে, যে বছরগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আর আমিও নিচকি আপনার সংসারে পড়ে আছি। এই সময়টা কি আর কখনো পাব?
কোনো তৃপ্তি লাভ করার, কোনো মজা অনুভব করার? স্বামী দাম্পত্য জীবনের সুখ কি জিনিস? এর থেকে আমি একদম দিনের পর দিন বিতাড়িত হচ্ছি। তার চেয়ে বরং সময়কে কাজে লাগান। যেহেতু আমার শাশুড়ি বেঁচে নেই, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার মনটা ভালো থাকুক, আর চেষ্টা করেন আপনার পুত্রবধূকে একটু ভালো রাখার। আমি এজন্য ভালো থাকি। আমি যে আপনার সেবায়ত্ন করলাম, আচ্ছা কেমন লেগেছে? সেই ঘাড়মাক্ত অবস্থায় বলল, হ্যাঁ, মানে ভালো হয়ে গেছে। কোনোদিন কখনো এত শান্তি আমি পাইনি। তুমি যে একদম গোল ভরা, তুমি এত সুন্দর করে শ্বশুরের সেবা করলে, আমি এটা কোনোদিন ভুলব না। আর সব সময় এরকম সেবা আমি পেতে চাই। তুমি ভালো করে আমার গোসলের পানি তুলে দেওয়া, আমার ঠিকঠাক মতো আমার অসুস্থতা এবং কোথায় যাই, কি করি, সবকিছু ভালো করে খেয়াল রাখবে। কিন্তু তোমার কাছ থেকে আমি হাত ভর্তি টাকা চাইব না কখনো, আজকে প্রমিস করছি। তুমি আমার কাছে ওয়াদা করো যে তুমি আমাকে টাকা দেবে না, ঠিক আছে? আমিও তোমার কাছ থেকে টাকা চাইব না। কিন্তু প্রতিনিয়ত আমাকে এরকম সেবা দেবে তো? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, দেব না কেন? আপনার সেবায়ত্ন করতে তো আপনার ছেলে আমাকে ওখান থেকে বারবার ফোন করে বলে দেয়, বাবার জন্য সেবায়ত্নের কোনো ত্রুটি না হয়, কোনো কম না হয়। মা বেঁচে নেই, তুমি একমাত্র সম্বল। তুমি দেখে বাবাকে ভালো করে রাখবা, বাবা যেন সুস্থ থাকে, তাই তো আপনার এত সেবা আজকে করলাম। আর এইভাবে সবসময় করতে চাই। শোনেন বাবা, আমার আবার ওই অল্পতে হয় না। সবসময় আমার সেবায়ত্ন আমি যখন চাইব, তখনই আমার সেবায়ত্ন দিতে হবে। শ্বশুর হেসে দিয়ে বলল, আমিও তো তাই বৌমা। আমারও আবার তোমার বেশি বেশি করে সেবায়ত্ন নিতে ইচ্ছে করে, আমি সবসময় তোমার আশায় পড়ে থাকি। যাই হোক, একটু পর কারেন্ট আসল, তারপরে একসাথে গিয়ে হাসি খুশির সাথে সুন্দরভাবে সামনাসামনি স্নান সেরে নিলাম। যেন স্বামী স্ত্রীর মতো সে সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে চোখটা মেলে মুচকি হাসি দিতে সাবান দিয়ে সুন্দর করে গাটা পরিষ্কার করে দিলাম, ঘষে মেজে। উনিও আমাকে নিজ হাতে এভাবে স্নান করিয়ে এদিক সেদিক সাবান মেখে সুন্দর করে গাটা পরিষ্কার করে দিল। যেটা ওনার ছেলেও অ্যাচিভমেন্ট করেনি, সুন্দরভাবে ওনার সাথে আমার এইভাবে দিনের পর দিন চলতে লাগল। এইভাবে ঠিক 6টা মাস চলতে লাগল। মা ওদিক থেকে বাড়ি থেকে ফোন করে বলে, কিরে মা, শ্বশুর বাড়ি থেকে কি আসতে মন চায় না? জামাই তো বাড়িতে নেই। আমি বললাম, মা শোনো, তুমি একটু বাবাকে নিয়ে বেশ সুখে আসো। এদিকে আমার শ্বশুর, আমার শাশুড়ি বেঁচে নেই, শ্বশুরটা আমি চলে গেলে একদম একা হয়ে যায়। তাকে রান্না বান্না করে কে খাওয়াবে? তার সেবায়ত্নের কোনো কিছুই কম করতে নেই। আমার স্বামী প্রবাস থেকে সুন্দরভাবে এটা আমাকে বলেই দিয়েছে। আর যে কারণে আমি এখান থেকে তোমাদের বাড়িতে যাচ্ছি না। যদি যেতেই হয় তাহলে আমি শ্বশুরকে নিয়ে তোমাদের বাড়িতে একসময় গিয়ে ঘুরে আসব। মাকে এটা বললাম। সত্যি শ্বশুরের এরকম স্বাচ্ছন্দ্যবোধ সেবায়ত্ন পাওয়ার পর থেকে আমি আর কখনো আমার বাড়িতে যেতে চাইতাম না। মনে হতো আমার কখন লাগবে, কখন তাকে কোথায় পাব, এরকম মনে হতো। এরকম চলতে চলতে তার সাথে তার পূর্বের একটা বন্ধু আসত। কিন্তু উনি ওনার চেয়েও একটু জুনিয়র, বয়সটা কম। আমার শ্বশুরের বন্ধু, বুঝতে পারছো মানে এই পার্টনারটা কেমন? যে এই পার্টনারকে সাথে করে তারা হয়তো কখনো দৌলুদিয়া, কখনো আবাসিক হোটেলে, বিভিন্ন জায়গায় যাতায়াত করত। তার এরকম পার্টনার। সে যখন বাড়িতে আসা শুরু করল, ওই যে যাচ্ছে না বাইরে, তার খোঁজ নিতে আসে, তাকে ডাকতে আসে। আমার শ্বশুরকে একদম যায় না। তখন আমাকে এদিকে নাকি বাইরে যাবে, যা হোক, বুঝতেই তো পারছ। তার কি আর বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা আমি রাখছি? সব সমস্যা সমাধান করে দিয়েছি। কিন্তু তার বন্ধুরা বাড়ি অবধি প্রতিনিয়তই আসত। আর শ্বশুর আমাকে বলতো, বৌমা, এটা আমার বন্ধু। তোমার শ্বশুরের বন্ধু মানে তুমি শ্বশুরের মতো করে তাকে একটু আপ্যায়ন করবা। বাড়িতে তো আর কেউ থাকে না, কাকে বলব কথাটা? আমি বললাম, বাবা, আমি হচ্ছি আপনার জন্য উন্মুক্ত। আমি আপনাকে যখন তখন বাবার মতো করে শ্রদ্ধা করি, ভালোবাসি, আপ্যায়ন করি। কিন্তু তাই বলে বাইরের একটা মানুষকে তো আপনার জায়গায় বসাতে পারবো না। বাবা বলল, না না, তা থেকে হয়েছে, ওনার সাথে তুমি ভালো আচরণ করো, তুমি ওনাকে খেতে দাও, ওনার সাথে ভালো কথা বলো। এই বলে বাবা হঠাৎ করে একদিনকে মানে আমার শ্বশুর আমাকে বলল যে, বৌমা, উনি বাড়িতে আসছে, আমি ওনাকে রেখে, বাড়িতে তো তরকারি নেই, আমি গঞ্জের হাটে একটু বড় মাছ কিনে নিয়ে আসি, তুমি ওনার সাথে একটু কথা বলো। আমি বললাম যে, আপনি ওনাকে সাথে নিয়ে যান না। আমি আপনার একটা যুবতী বৌমা, আমি বাড়িতে এভাবে একা পড়ে থাকব? আর আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, এটা কেমন দেখায়? বলে, না না, আমি কত দেশে ওদের বাড়িতে, আরও আমার মেহমান, ও বাড়িতে না রেখে আমি কেমন করে সাথে নিয়ে যাব?
ওটা ভাববে কি? তুমি একটু তাকে আপ্যায়ন করো, আমি আসছি। কিন্তু আমার শ্বশুরের মনে যে এটা ছিল তা তো আর আমি জানি না। তারপরে আমার শ্বশুর যখন টাকা হাতে করে ব্যাগ নিয়ে গঞ্জের হাটে বড় মাছ কেনার জন্য চলে গেল, ঠিক তার 15-20 মিনিট পরে ওই মেহমান বলছে যে, ইতিপূর্বে আমার বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি, বৌমা, তুমি তাকে আটকে ফেলছ, আমার সাথে আর যেতে দিচ্ছ না। আমি একটু সঙ্গীহারা হয়ে গেছি। ও আমার একটা ভালো বন্ধু। আমি বললাম, কে? বলছে, কে আবার? তোমার শ্বশুর। আমি বললাম, ও আচ্ছা, তো আপনাদের সমস্যা হচ্ছে? এই আপনাদের লজ্জা করে না? বয়সের জীবন থেকে অর্ধেক বয়স চলে গেছে, এক পা কবরে চলে গেছে, আর এখনো হয় এই সমস্ত কি স্বভাব? এদিকে যান, সেদিকে যান। উনি হঠাৎ করেই কথার পিঠে আমাকে বলে উঠল, ও, তাহলে তুমি তোমার শ্বশুরকে বাইরে যেতে দিচ্ছ না? নিজে তো ভালোই তাকে সবকিছু উন্মুক্ত করে দিয়েছ, কিন্তু আমাদের থেকে কি এরকম দেয় না তো? আমরা না যে কি করব? আমারও তো তোমার শ্বশুরের মতো সে অনেক বছর আগে বুটা চলে গেছে দুনিয়া ছেড়ে। আমি কি করব? আমি দেখলাম ওই বেটার ওই একই সমস্যা। তারপর বেটা বলছে, সমাজের মানুষের কাছে, বর্তমান আত্মীয় স্বজনের কাছে। কিন্তু আমি একটা বলে দেব, তোমার শ্বশুর আমার খুব কাছের বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। সে তোমার বিষয়ে আমাকে সব খুলে বলেছে, আর এজন্য তোমার কাছে আমাকে নিয়ে আসছে। সে যেহেতু যায়, আমাকেও যেতে দেবে, আর তোমার কথাই বলছে। আমি বললাম, কি? আমার শ্বশুর আমার কথা আপনাকে বলছে? হ্যাঁ, আমি করব আপনার জন্য। সে বলল, তোমার শ্বশুরকে যেভাবে আপ্যায়ন করো, শ্বশুরের মতো করে আমাকেও একটু আপ্যায়ন করতে হবে, তা না হলে তোমাদের দুজনের বিষয়টা কিন্তু আমি পুরোপুরি জেনে ফেলেছি। সে আমাকে সবকিছু ভেঙে চুরে বলছে। তার কথায় আমি যেন মনে হয়েছিল যে কেমন যেন সে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমার মুখটা আটকে গেল, আর সে বলল, সে আসলে গঞ্জে গেছে মাছ কেনার জন্য না, আমাকে তোমার সাথে একা একটু কথা বলার সুযোগ করে দিয়েছে। তুমি কি এটা বুঝতে পারোনি? আমি তখন লজ্জায় হেট হয়ে যাচ্ছিলাম। এটা বলে কি? তারপরেও আমি বললাম যে, ঠিক আছে, আপনি যেহেতু জেনে ফেলেছেন আর সব জানেন, তো কি করা লাগবে আমার? সে বলছে, কি করার লাগবে তুমি বুঝতেছ না? সময় খুবই কম, তুমি যা করবে তাড়াতাড়ি করো। একটু খাবার দাবার দাও সামনে, এক গ্লাস জলও তো দিতে পারো সামনে। তো আমি কল থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে তার সামনে ধরলাম। সে গ্লাসটা রেখে আমার হাতটা ধরল। ঝটকা একটা টান দিয়ে বুকের সাথে নীল, আর বুকের সাথে নিয়েই সে সর্বপ্রথমেই আমার কংসিত ঠোঁট মুখের মধ্যে নিয়ে খেতে লাগল। তারপরে ছেড়ে দিল, যে বলছে, বাহ, বন্ধু আমার ভালো সুখে আছে তো। এজন্য তো বলি যে কেন সে আমার সাথে আর সঙ্গ দেয় না। একথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরে দরজাটা লাগিয়ে যা হওয়ার হয়ে গেল। বেশ করে সে আপ্যায়ন করল। আমি তো পুরো গরমে একদম মোটা মানুষটি, ঘেমে একদম কিছু অবস্থা, ভালো লাগছিল না। গিয়ে আবারও স্নান করে ঠিকঠাক করে নিলাম। কিন্তু শ্বশুরের উপর আমার উপরে বড় রাগ হচ্ছিল। বেটা নিজে সুখে আছে, আবার একজনকে সাথে ভাগী করছে। নিজেটা ভালোই পারে, বন্ধুকে আবার কেন নিয়ে আসলো? যাই হোক, এই সমস্ত কথা কাউকে বলতে নেই। শ্বশুর গঞ্জে থেকে বাড়িতে আসলো। তারা আসার আগেই তার বন্ধু মাকে বলছে, আমি কিন্তু মাঝে মধ্যে আসব, বৌমা, এভাবে একটু আদর আপ্যায়ন কইরো। খালি শ্বশুরের খেয়াল রাখলেই হবে। আমি বললাম, আপনি কোনোদিনও আমার বাড়িতে পা রাখবেন না আজকের পর থেকে। তখন উনি বলছে, কেন মা, আমার সাথে যদি তুমি এমন ব্যবহার করো, তাহলে তোমাকে যেটা বললাম। আমি বললাম যে, আপনার যা খুশি আপনি তাই করেন। আমি এ বাড়িতে থাকব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে উনি বলার, ঠিক আছে সরি, আমি আজকের পর থেকে তুমি না চাইলে আর আসব না। এই বলে বেচারা বাড়ি থেকে বের হয়ে গেল। সে অনেক উঁচুলম্বা ছিল, দেখতে বেশ সুন্দর, আমার শ্বশুরের চেয়েও যেন আরও যোদ্ধা। সে চলে গেল। শ্বশুর সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেছে। বললাম, বাবা, এটা কি করলেন আপনি? আপনি বড় মাছ নিয়ে আসবেন, টাকা নিয়ে ব্যাগটা নিয়ে গেলেন, যা আনছেন আনছেন, এটা মেটার করে না। কিন্তু আপনি আমার কাছে কাকে রেখে গিয়েছিলেন? আর ওনার সাথে আপনার সবকিছু কেন শেয়ার করেছেন? বলল, বৌমা, ও আমার একদম খুব কাছের একটা বন্ধু। ছোটবেলা থেকে একসাথে আমরা দুজন বড় হয়েছি। সেই থেকে আজ অবধি দুজনের মধ্যে কোনোদিন কথা কাটাকাটি হয়নি। ওর বিপদে আমি থাকি, আমার বিপদে ও থাকে। তো আমি তো সুখেই আছি। কিন্তু ওর বিপদ ছিল, তাই আসতে একটু তোমাকে দিয়ে উদ্ধার করলাম। কেন, কি হয়েছে? আমি বললাম, এটা কি বাপৈতৃক সম্পত্তি? যা আপনি যাকে খুশি তাকে বাড়িতে ডেকে নিয়ে আসবেন।
নিজে ভালো আছেন, ভালো কথা। ওনাকে কেন ডেকে নিয়ে আসলেন? আমি আপনাকে বলছি, শ্বশুর কোনো কথার জবাব দেয় না। তখন বলছে, বৌমা দেখো, তুমি যদি আমার সাথে এরকম আচরণ করো, আমি ছেলেকে কিন্তু বলে দিব। যে বৌমা আমার সাথে ভালো আচরণ করছে না এই কথা শুনে তখন আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, আর কখনো উনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন না। যা যেভাবে চলার আপনি চলবেন, ও আপনাকে একটু সুযোগ দিয়ে ফেলছি বেশি মনে হয়, তাই এতটা সুযোগ পেয়েছেন। বলছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তারপর যেন শ্বশুরও রাতে আর একবার আমার সাথে এভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া সেরে খুব সুন্দর করে আদরত্ন আমিও করলাম, সেও করল। দুজনে মন আবার ফ্রেশ হয়ে গেল। এইভাবে পুরো 6টা মাস চলতে চলতে আমার গর্ভে সন্তান চলে আসলো। বুঝতে পারলাম আমার কিছু হবে। আমি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করলাম, দেখে সত্যিই তাই। এখন কি করব আমি? শ্বশুরকে বললাম, বাবা দিনের পর দিন সুন্দর করে তার আপ্যায়ন করেন, মাথায় হাত বুলিয়ে কত সুন্দর হয়ে নিজে তো মন ভরে আপ্যায়ন করে যান। আমিও তো আপনার সেবায়তনে কম করি না, আপনার ছেলের হুকুমে। কিন্তু এটা কি হয়ে গেল? এখন কি হবে? আপনার ছেলেকে আমি কি জবাব দিব? তখন আমাকে বলছিল, একটু ওয়েট করো, দেখা যাক কি হয়। এই বলতে বলতে ঠিক আরও 2 মাস অতিবাহিত হয়ে গেল। পেট আরও বড় হতে লাগল। ক্রমে আমার জেন ভয়ে সামনে এগিয়ে আসছে। স্বামীর সাথে মাঝে মধ্যে যখন কথা বলতাম, স্বামী আমার সবকিছু মোবাইলে দেখতে চাইতো ভিডিও কলে। এটা খুলে দেখা, ওটা দেখা, ওদিক দিয়ে একটু ভিডিওটা ধরো, সে হাতে কি একটু করে সে তার মতো করে চুপ থাকত। কিন্তু তাকে যদি আমার পেটটা দেখাই, সে অন্তত বুঝে যাবে। ক্রমে দিনে দিনে বড় হচ্ছে, কি জবাব দিব আমি এই ভাবতে লাগলাম। এই কথা চিন্তায় যখনই আমি ভেঙে পড়েছি, ঠিক তার 15 দিন পর বিদেশ থেকে একটা ফোন আসলো। ফোনটা আমি রিসিভ করলাম। ফোনটা আমার স্বামীর ছিল, কিন্তু ওই ফোনে তার পাশের একজন ব্যক্তি বাঙালি কথা বলল, আপনার স্বামী আর নেই, সে লোড একটা গাড়ি বস্তা চাপে প্রাণ হারিয়েছে, সে দুনিয়াতে আর বেঁচে নেই। বাড়িতে কান্নাকাটির ভিড় পড়ে গেল, মনটা বড় খারাপ। 1 মাস পরে তার বডিটা আসলো দেশে, সমাধি করা হলো। এখন আমি কার আশায় এই সংসারে পড়ে থাকব? এইভাবেই শোকাহত মনটা নিয়ে আরও 3-4 মাস পরে সংসার পড়ে থাকলাম। শ্বশুরের সাথে আর আমার কোনো রকম কিছু হচ্ছিল না। মনে হলো আমার কোনো ভুলের সাজা আমি পেয়ে গেলাম। জীবনটা খুব কঠিন মনে হচ্ছিল। শ্বশুর বেটা আমাকে জিজ্ঞেস করল, 3টে মাস অতিবাহিত হওয়ার পরে, বলল, বৌমা এখন তো আমার ছেলে বেঁচে নেই, আর ছেলে তোমার জীবন থেকে চলে যাওয়া মানে তোমার সাথে আমার শ্বশুর পুত্রগত সম্পর্কটা কিন্তু মুছে গেছে। চাইলে এখন তুমি আমাকে ভাই বলেও ডাকতে পারো। আমি তোমাকে যে কোনো সম্পর্কে ডাকতে পারি। তাতেই হয়েছে, কিসের শ্বশুর আমি? তুমি আর আমাকে কখনো বাবা বলে ডাকবে না। আমার ছেলের মাধ্যম, যে ছেলের মাধ্যমেই তোমার সাথে আমার সম্পর্ক। ছেলে যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, সে কি তোমার স্বামী আছে এখন তুমি কে? তুমি আমার কেউ না। আমি এখন চাইলে তোমার সাথে সম্পর্কটা ঘুরিয়ে নিতে পারি গু। তখন আমি বললাম, ও হ্যাঁ, আপনি এখন একটা বলবেনই। নিজের ছেলে জীবন থেকে চলে গেছে, সেই শক্তি এখনই মনের মধ্যে থেকে মুছে গেল। এখনই এই কথা, ভালো কথা। আমি তো আপনার কেউ না, আমি তো পরের মেয়ে আপনার ছেলের সম্পর্কে, তাই তো আপনি আমার শ্বশুর। আপনার ছেলেই যেহেতু বেঁচে নেই, তাই এখন কি করতে হবে শুনি? আমি তো চিরতরে বাবার বাড়িতে চলে যাব। বাড়িতে গেলে বাবা মা আমাকে অন্য ছেলের সাথে আমার বিয়ের সাথে দিয়ে দেবে গু। তখন শ্বশুর বলছে, কেন, পেটের সন্তানটা কি করবা? এটার পিতৃপরিচয় কি দেবে? ও তো দিন দিন বড় হয়ে গেছে গি। তখন আমি দেখলাম, তাই তো। তা আমি বললাম, তাহলে সাহেব এখন এটা কি করা যায় আমাকে বলুন। কি করব মানে? আমি ওর পিতৃপরিচয় দিতে চাই। আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তুমি রাজি থাকো। তা না হলে এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? এ পেটের বাচ্চার কি করবা? আমি তো চিন্তা করলাম, তাই তো। যদি মানসম্মানে বাঁচতে চাই, বাবা মার হাত থেকে বাঁচতে চাই, আমাকে একটা উপায় খুঁজে বের করতেই হবে গু। এই ভেবে তার কথায় আমি রাজি হয়ে গেলাম। তাকে আমি খুব দ্রুতই বিয়ে করে ফেললাম। তারপর আমি উনার বউ হয়ে গেলাম। আর বউ হওয়ার পরে উনি তো আগে থেকেই আমার সাথে চলাফেরা করত। ওনার যেন 30 দিনে 30 দিনই লাগে। তবে এক রাতে 3-4 বার বা তার বেশি হয় না ওনার। আমি যেন অতিষ্ঠ হয়ে যেতাম। আমি একদিনও তার হাত থেকে কখনো ছাড় পাইনি। বলতাম, আমি তোমার বউ, তাতে কি হয়েছে? তাই বলে কি এভাবে? আমি কি একদিনও তোমার হাত থেকে রক্ষা পাব না?
প্লিজ। সে কিছুতেই ছাড়ত না। মানে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তাই হলো ওইরকম। তার ওই সমস্ত সবকিছুর যেন মন ছুঁয়ে যায়। আর 10টা ছেলের মতো না, উনি একটু ব্যতিক্রম ছিল। বেস্ট উনি ছিল না ঘি। আমাকে যেন দম ফাটিয়ে আমার সাথে চলত আর আমার ভাল লাগত। যাই হোক, এইভাবে তার সাথে চলতে চলতে আমি 3-4টা সন্তানের মা হয়ে গেলাম। 4টা সন্তানের যখন মা হয়ে গেলাম, চেহারাটা একটু ভস্কে গেল, একটু দুমড়ে মুছড়ে গেলাম আমি। আর সে মনে হয় আরও দিন দিন জোয়ান হচ্ছে। যেন আমার ভালোবাসায় এখনো কোনো কমতি নেই। আমাকে কি সেবা যত্ন করা, যে স্বামীর দায়িত্ব নিয়ে আমার সাথে ভালোবাসা মাখামাখি আর পথ চলা। তারপরে এই দাম্পত্য জীবনে যেন উনি আমাকে এতটা সুখী করল যে পুরো জীবনটা আমি আমার স্বামীর কাছ থেকে কোনোদিন এরকম আশাও করিনি, বা এরকম কোনো যে ভাবনাও ছিল না। যাই হোক, খুব আনন্দ পেলাম, জীবনটা সুখীময় হয়ে উঠল। আর আমাকে সেই কুটুকথার হাত থেকে, মানুষের প্রশ্নের হাত থেকে উনি আমাকে রক্ষা করল। আমিও বিপদমুক্ত হলাম। তারপর থেকে পুরো জীবনটা ওনার সাথে আমার কাটতে লাগল। উনি আমার বয়সের সিনিয়র ছিল। আমার যৌবন কিছুটা থাকতেই উনিও বৃদ্ধ হয়ে গেল, ওনারা শরীর চলে না। উনি আমাকে আগের মতো আর সময়ও দিতে পারে না। আমি দেখলাম, থাক, এক মানুষের জীবন, যৌবন, যুবতী বয়স আর কতকাল থাকে? একসময় প্রত্যেকটা মানুষই বৃদ্ধের দলে চলে যায়। হয়তো উনি দুদিন আগে গেল, আমারও দুদিন পরে যেতে হবে। জীবনের সবকিছু মিটে গেছে, আর সংসার করার সাধও আমার মিটে গেছে। এই ভেবে আমি চুপচাপ স্বামীর সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটা আজ এ পর্যন্তই। আমার জীবনে ঘটে যাওয়া এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শোনো, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরও সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে।